বিভিন্ন রাজনৈতিক দল মানে ইম্পর্টেন্ট বা শক্তিমত্তা রাখে সেই সব রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই যেন সরকারের সাথে একটা মানে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে নিয়েছে। এনসিপি যেটাকে ওরকম শক্তিমত্তা আছে তা বলবো না, কিন্তু যেহেতু তাদের অনেক নেতা জুলাই অভ্যুত্থানে নেতৃস্থানীয় ছিলেন, তো তাদের তো এক ধরনের একটা ইমেজ আছে। তো এবং তারাও সরকারকে বলছেন যে এই সরকার তাদের সাথে প্রতারণা করেছেন। এই এনসিপি কেই প্রথম দিকে বলা হতো এনসিপি কে নিয়ে যে সরকার এনসিপি কে অযাচিত প্রাধান্য দিচ্ছে। প্রফেসর ইউনুস বলেছিলেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা এবং নানাভাবে এই এদের পার্টি করা উচিত, এই ধরনের কথাবার্তা উনি বলেছিলেন এবং উনি বিভিন্ন দেশে বিদেশে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এনারা দল করার পরে অনেকে তাদেরকে বলেছিল মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে বেরিয়ে এসে যখন দল হলো জাতীয় নাগরিক পার্টি, তখন বলা হয়েছিল যে এটা একটা কিংস পার্টি। জামাতের ক্ষেত্রেও বলা হচ্ছিল যে সরকার জামাতকে বিভিন্ন জায়গায় প্রায়োরিটি দিচ্ছে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন জায়গার নিয়োগ বা পদায়নে জামায়াতকে সরকার এক ধরনের আনুকূল্য প্রদান করছে। আবার লন্ডনে তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ওনার ক্ষেত্রে বলা হলো, ওই মিটিংটার ক্ষেত্রে বলা হলো যে সরকার এখন থেকে বিএনপির কথা শুনবে এবং পরবর্তীতে এটাও বলা হলো যে সরকার আসলে বিএনপির কথা মতোই চলছে। আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে যা বুঝলাম যে সরকার আসলে তার নিজস্ব লাইনেই চলেছে এবং ঠিক কারো কথায় উঠবস করেছে এরকম মনে হয় নাই। বিএনপি সর্ববৃহৎ দল হিসেবে তার কিছু ইনফ্লুয়েন্স ছিল। জামাত উঠতি শক্তি, রাজনীতিতে একটা উদীয়মান শক্তি এবং বাংলাদেশের ইতিহাসে বা জামায়াতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে এই ভূখণ্ডে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে জামাত। সেই জন্য জামাতের কেউ কোথাও কিছু শুনতে হয়েছে। আর এনসিপির প্রতি বলাই বাহুল্য প্রফেসর ইউনুস এবং উপদেষ্টাদের অনেকেরই একটা বিশেষ সহানুভূতি ছিল। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকা অবস্থায় যতটা যুক্তিযুক্ত ছিল, এটা যখন একটা রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়ে যায় তারপরে এটা একটু কমে আসা উচিত ছিল, কিন্তু ওনারা ওনাদের বিবেচনায় কিছুটা দিয়েছেন। তো এর ফল পেয়েছেন তারা যে তাদেরকে প্রতারণার অভিযোগ, তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে এনসিপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত কঠোরভাবে সরকারকে নিন্দা জানিয়ে উনিও প্রতারণার অভিযোগ করেছেন। এই বিএনপি এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগ পর্যন্ত সরকারের সুরে সুর মেলাচ্ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুস সাহেবের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যোগদান করেছেন এবং উনি প্রফেসর ইউনুসের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান এমনটি বলেছেন। কিন্তু এখন জুলাই সনদের ব্যাপারে মতানৈক্যের কারণে এই মতৈক্য কমিশন, এই ঐক্যমত কমিশন আসলে অনেক রকম অনৈক্যের জন্ম দিয়েছে। আজকে শুনলাম আলী রিয়াজ আসলে এখন দেশে নাই, উনি হয়তো কোনো কারণে বাইরে গেছেন। তো এই কিন্তু ঐক্যমত কমিশনের প্রধান আসলে ইউনুস সাহেবই ছিলেন। পর থেকে বিএনপির সুর সরকারের প্রতি কঠোর হয়ে যাচ্ছে। সরকার এই অবস্থায় কি করতে পারে? আসলে সরকার যে একেবারে সব দিক দিয়ে অসফল এটা তো বলা যাবে না। সরকার তো অর্থনৈতিক খাতে ডলারের রেট মোটামুটি স্থিতিশীল রেখেছে, ইলেকট্রিসিটি, গ্যাস ইত্যাদির দাম বাড়ে নাই, রিজার্ভ যেটা তলানিতে থাকার আশঙ্কা ছিল আওয়ামী লীগ সরকার যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন থেকে, তা তো হয়ই নাই, বরং রিজার্ভ বেড়েছে এবং মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে আছে। আমাদের মনে হয় 4 মাসের আমাদের রপ্তানি মানে আমদানির যে বিল সেটা দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, কিন্তু আবার ব্যর্থতা অনেক দিকে আছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সামনে ইলেকশন কিভাবে সরকার এটা মানে সফলভাবে করতে পারবে? সরকার যে বলেছিল যে মানে সরকারের প্রধান বলেছিলেন যে সর্বকালের সেরা ইলেকশনের আশা উনি করেন, এবং উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে, এরকম হওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছে না। এটা ঠিক যে সরকার অপরাধ সংগঠিত হবার পরে আহ, অনেক রকম ব্যবস্থা বা যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকেন, অনেককে অ্যারেস্ট করে থাকেন, কিন্তু প্রিএমটিভ কোনো অ্যাকশন তারা নিতে পারেন নাই। গোড়াতেই তো সমস্যা ছিল যে আওয়ামী লীগের যে সব শেখ হাসিনার সাঙ্গপাঙ্গ এবং বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন সেনা কর্মকর্তা, বিভিন্ন পুলিশ কর্মকর্তা, এনারা তো 600 কত জন, 630 জন, এনারা তো আশ্রয় নিয়েছিলেন ক্যান্টনমেন্টে, এবং সরকার তো আসলে দায়টা তো আলটিমেটলি সরকারের উপরে যায়, এবং এরা ধীরে সুস্থে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তো পালিয়ে গিয়ে তারা দেশে অরাজকতা তৈরির চেষ্টা করে যাচ্ছে। সরকার নানা রকম ভাবে অদল বদল করে দেখেছে, কিন্তু তারা আসলে প্রশাসনকে এখনো লাইনে বা ঠিক ট্র্যাকে আনতে পারে নাই। সেনাবাহিনীর ভিতরেও কিছু কিছু ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। যে ডিজিএফআই যেটা প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করার কথা, সেখানেও সন্দেহ দেখা দিচ্ছে যে এটা আসলে কাকে রিপোর্ট করে বোঝা যাচ্ছে না, এবং যে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের ভিতরে পিক অ্যান্ড চুজের ব্যাপার রয়েছে। কেউ কেউ বিশেষ বাহিনীর সদস্য, ওনারা সাবজেল, তাদের জন্য বিশেষভাবে করা হয়েছে, হাত করা পরানো হয় নাই। আবার নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিকেও মোটামুটি সাধারণ কারাগারেই রাখা হয়েছে। যে ডিভিশন যেটা পাওয়া সেটা পেয়েছে, বাট স্বাভাবিক সিআইপিরা আছে, স্বাভাবিক রাজবন্দীরা নর্মালভাবেই আসা যাওয়া করছেন হাত করা পরে পরে। তো এই পিক অ্যান্ড চুজটা সাধারণ মানুষ ভালোভাবে দেখছে না। এটা তো বলাই বাহুল্য যে যদি বড় বড় রাজনৈতিক দল, আসলে দেশে দুটোই, বিএনপি এবং জামায়াতে ইসলামী, বা জামায়াতে ইসলাম যদি একটা জোট করতে পারে, সেই জোটটা, তো এরা ছাড়া, এরা এদের সহায়তা ছাড়া তো সরকারের জন্য পথটা বন্ধুর হয়ে যায়। প্রশাসনের সহায়তা লাগে, তো প্রশাসনে তো ডি আওয়ামিফিকেশন করতে পারে নাই সরকার এখনো। পূর্ববর্তী সরকারের দোসররা অনেক ক্ষেত্রে বহাল তবিয়তেই রয়ে গেছেন। ব্যবসায়ী নেতারাও রয়ে গেছেন, যারা আওয়ামী আমলের সুবিধাভোগী ছিলেন, তারা এই আমলের সুবিধা অতটা করতে না পেরে তারা উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। মিডিয়াতেও আওয়ামী দোসররা যারা স্তুতি বা বন্দনা করতেন শেখ হাসিনার, তারা রয়ে গেছেন, এবং তারা সরকার যাতে ব্যর্থ হয় সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো তো তাদের ইন্টারেস্ট দেখছে, এবং তারা দেখছে যে তাদের তাদের এক ধরনের, তাদের ভেতরে, বিশেষ করে বিএনপির ভেতরে এক ধরনের ডেসপারেশন দেখা যাচ্ছে কত তাড়াতাড়ি তারা ক্ষমতায় আসতে পারে। এবং মানে এদিক দিয়েও ঠিক কথাটা যে ইলেকশন একটা হওয়া দরকার। একটা রাজনৈতিক সরকার না আসলে আস্থার সংকটটা কাটবে না, এবং প্রশাসন এবং বিশেষ করে পুলিশ ফোর্স, মিলিটারি, এদের উপরে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশে একটা পুরোপুরি স্থিতিশীলতা আসবে না। সরকারের অনেকেই দাবি করেন যে দেশটা খুব স্থিতিশীল রয়েছে, কিন্তু আমরা তো একটু ব্যতিক্রম দেখতে পাই। এটা তো খুব বেশি মানে একেবারে খুব স্টেবল একটা কন্ডিশনে রয়েছে বাংলাদেশ, এমনটা বলা কঠিন। এটা বলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। সরকারের ভিতরে সরকারের যারা সমর্থক রয়েছেন, বা প্রথম থেকেও যারা সরকারের সমর্থন দিয়ে আসছেন, ওনাদের ভিতরেও একটা বিরক্তির ছাপ দেখা যাচ্ছে তাদের নানা রকম কথাবার্তায়। আচ্ছা, মিডিয়ার কথা বলছে না, মিডিয়া কিন্তু বেশ স্বাধীনভাবেই কাজ করছে। এখানে সরকারকে সর্বোচ্চ সমালোচনা করা যায়, এবং এর জন্য কোনো অত্যাচারের খড়গহস্ত এদের উপর নেমে আসে না এরকম। কিন্তু সরকার একটু ব্যাকফুটে আছে।
এবং এর থেকে উত্তরণের উপায় বের করতে হবে। এই সরকারটা আরো 3 মাস 3.5 মাস থাকছে সবকিছু ঠিক থাকলে। তো যদি এই রাজনৈতিক দলগুলো সাথে এক ধরনের অ্যাকোমোডেশনে না আসতে পারে সরকার, এবং ব্যবসায়ী প্রশাসন এদের সাথেও যদি একটা কি বলবো একটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ না আসতে পারে সরকার, তাহলে সরকারের জন্য কাজটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। এমনিতেই সরকার যখন দায়িত্ব নেয়, তারা একটা ভঙ্গুর অর্থনীতি নেয়, ভঙ্গুর পুরো সমাজটাকে ইনহেরিট করে। তো এর থেকে কিছুটা তারা রিকভার যে করে নাই তাও না, কিন্তু যথেষ্ট পরিমাণে রিকভারি এখনো হয় নাই। যখন আমরা বলতে পারি দেশটা এতটাই স্টেবল যে একটা নির্বাচন সুন্দরভাবে হয়ে যাবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আশানুরূপ উন্নতি হয় নাই, এই আশার ক্ষেত্রটাই ব্যাপার। এই সরকারের প্রতি বিপুল এক্সপেকটেশন ছিল, সরকারের থেকে বড় কথা প্রফেসর ইউনূসের প্রতি একটা বিপুল এক্সপেকটেশন ছিল। এবং বাঙালি বা বাংলাদেশিরা আমরা একটু অধৈর্য হয়ে পড়ি। অধৈর্য হওয়ার কারণ আছে, আমাদের অতীত অভিজ্ঞতাই আমাদেরকে এরকম অধৈর্য হতে মানে বাধ্য করে। এখন সরকারকে তাদের একটা কোর্স অফ অ্যাকশনটা ঠিক করতে হবে এবং অত্যন্ত দ্রুত এই যে একটা এক ধরনের অচলাবস্থা চলছে তার থেকে বেরিয়ে আসার পথ সরকারকেই খুঁজে বের করতে হবে।